এই বছর নাকি 41.17% পোলাপান এইচএসসি পরীক্ষায় ফেল করছে। এর আগে আমরা সবসময় এইচএসসি বিলগুলো দিতাম যারা পাশ করছে তাদের জন্য, অলরেডি আগে একটা বানানো ছিল, এটা আকিব মেরেও দিছে। কিন্তু এখন দেখি কাহিনী ভিন্ন, ফেলের সংখ্যা বেশি। 5,35,200 পোলাপান নাকি ফেলই করছে। এর মধ্যে কেউ কেউ যাবে বিদেশে, বাকিরা করবে কি? টেসলা চালাবে? এত টেসলা কি আছে? রুট পারমিট আছে? রাস্তায় জায়গা আছে? কিছুই নাই, কি করবে? অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করলাম, ওকে একটা পিসি বিল্ড করি। সমস্যা হইতেছে যে এই ফেল্ড পোলাপানরা কেউ পিসি কিনে দিতে চায় না। এখন তাহলে তারা কি করবে? অনেকে ধরেন পরীক্ষার আগে বলে রাখছে আব্বা এবার পাস করলে পরে 1 লাখ টাকার একটা পিসি কিনে দিবা। বাজেট পাস ছিল, ফেল, সাথে সাথে বাজেট হয়ে গেছে জিরো। পকেটে যে ফোন ছিল ওইটাও আবার নিয়ে গেছে। সিচুয়েশন খুব খারাপ। তো চিন্তা করলাম দেখি কি করা যায়। খুব বেশি না পারি, অন্তত অ্যাটলিস্ট 20টা পিসি দিব এমন একটা প্রাইসে যেটা ফেল্ড পোলাপানের জন্য গুড প্রাইস হবে আই থিঙ্ক। আর টেকনিক্যালি আপনারা দেখতেছেন পিসিবিল্লা বাংলাদেশ, আর প্রোডাক্টগুলো সব নেওয়া হয়েছে পিসিবি স্টোর থেকে। সো দেয়ার উইল বি লট অফ ইনফরমেশন, খাতা কলম, যার অভাবে আর কি আজকের এই সিচুয়েশন। এনিওয়ে, ধন্যবাদ পিসিবি স্টোরকে সবগুলো প্রোডাক্ট দেওয়ার জন্য। দেখি 50,000-এর নিচে জিপিইউ সহ একটা সুপার প্রোডাক্টিভ এবং এফেক্টিভ বিল্ড দেওয়া যায় কিনা। আপনারা দেখছেন পিসিবিল্লা বাংলাদেশ, আপনাদের সাথে আছি আমি অনন্য জামান। কাহিনী হইতেছে, আমি যখন এসএসসি দিয়েছিলাম আমিও জিপিএ 5 পেয়েছিলাম, কিন্তু ইংলিশের ব্যাপারে আমি খুব কনফিডেন্ট ছিলাম। পরে দেখা গেল ওইটাই আমি এ প্লাস পাইনি, ওইটাই এ গোল্ডেন পাইনি, বাট স্টিল এ প্লাস। ঝামেলাটা হয়ে গেল, আমাদের এক বান্ধবী ছিল যে ক্লাসে আমাদের অনেক নিচে থাকতো, সে গোল্ডেন এ প্লাস পাই গেছিল। এলাকায় মুখ দেখানোর আর কোনো উপায় নেই। আমি এবং আমার উপরে আরো যারা স্টুডেন্ট ছিল, যারা আরো টপ রেটেড, তারা কেউই গোল্ডেন পায় নাই, খালি ওই বেটি একলা পাইছে। বাসার মধ্যে একটা পিসফুল বাট একটা মানসিক অশান্তি পুরো ব্যাচের মধ্যে ছড়াই গেল। কিন্তু কনফিডেন্স লেভেল হাই স্টিল। ইংলিশ এটা হয়তো স্যার বুঝতে পারে না আমি এতই ডিপ লেভেলের কিছু লিখছি, এমন কিছু হইতে পারে। তো এরপরে ইন্টারমিডিয়েট শুরু হইলো, বাতাস শরীরে, তখন আর কলার ভাঁজ থাকতো না, কলার খারাপ। তো এই কনফিডেন্সের ঠেলায় পরীক্ষার 2-3 মাস আগে টেস্ট পরীক্ষা দিতে গিয়ে দেখলাম পাশ করাই কঠিন হয়ে যেতেছে। ফিজিক্সের বই দেখলে পরে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মাথা ঘুরায়। হায়ার ম্যাথ ক্লাসে আমি খুব মনোযোগ সহকারে মাসুদ রানা পড়তাম, নজরুল স্যার আমার কয়েকবার ধরছে। আমার আর এক বন্ধু ছিল ক্রিস্টোফার কলম্বাস, ভালো নাম না বলি, সে আবার মানে একটু আধ্যাত্মিক টাইপের বই পড়তে গেছিল, মানে আর রেটেড। সে কট খেয়ে তার মানে ক্লাস টিসি হয়ে যায়, তার ক্লাস ইয়ার করতে দেওয়া হয়নি। ফলাফল যা হওয়ার তাই, এইচএসসিতে ডিজাস্টার। 4.4 পেয়েছিলাম, এক্সাক্ট নাম্বারটা মনে নেই, 4.4। কোথাও মুখ দেখাইতে পারি না, লুকিয়ে থাকি, কি করবো বুঝতেছি না। আমার লেভেলে আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের রেজাল্ট একই রকম, কেউ কেউ খুব চিল, আরে পাস করছে এটাই অনেক। আর যারা 5 থেকে 4.4 নেমে আসছে তারা কেউ মুখ দেখাইতে পারতেছে না। ফাস্ট ফরওয়ার্ড টু নাও, আসলে এই নাম্বারগুলা ভালো থাকলে ভালো, না থাকলে খুব একটা অসুবিধা হয় না। কারণ এনভিডিআর ইভেন্ট বলেন, এমডির ইভেন্ট বলেন, পিসিবি স্টোর বলেন, পিসিবি বাংলাদেশ বলেন, কেউ আমার কোনো জিজ্ঞাই নেই যে আমার পয়েন্ট কত। ইভেন এমডিসিও লিসেসু, সেও জিজ্ঞেস করে না আমি এইচএসসিতে কত পাইছি। সো ইট ডাজন্ট ম্যাটার। মজার ব্যাপার হচ্ছে পিসিবিতে আপনার টিমের মধ্যে অনেক পোলাপান আছে যেগুলো ড্রপ আউট, জীবনের গ্রাজুয়েশন আর হবে না, কিন্তু দে আর আর্নিং লট মোর কম্পেয়ার টু মেনি অফ ইউ গাইজ। একটা পোলা আছে, ও আপনার 1 বছরে 300% ইনক্রিমেন্ট পাইছে। ক্যান ইউ বিলিভ ইট? সো স্কিল ম্যাটার্স। এখন স্কিলে হয় কি যে আমাদের বাপ মা ফোন কিনা দেয়, কোচিং এর বস্তার পর বস্তা টাকা ঢালে কিছু গ্রেডের জন্য, কিন্তু নেসেসারি স্কিলগুলো কাউরে শিখাইতে চায় না। এখনকার যুগে পিসি ছাড়া নাথিং ইজ পসিবল। কোনো অফিসে কোনো জবে টেসলা চালানো বাদে পিসি ছাড়া উপায় নেই। সো গেম খেলবে, এডিটিং শিখবে, 3D শিখবে, এআই নিয়ে কাজ করতে চায় করবে, কিন্তু অ্যাটলিস্ট বেসিক জিনিসটা তো শেখা দরকার। এখন বাজেট যাদের নাই হয়ে গেছে তাদের জন্য আমি অনেক হিসাব নিকাশ করলাম, স্টোর টিমের সাথে কথা বললাম যে কোন কোন প্রোডাক্টের মধ্যে ডিসকাউন্ট দিতে পারবা, কত ডিসকাউন্ট দিতে পারবা। বলতেছে ভাই কোনোভাবেই পসিবল না 50,000-এর মধ্যে গ্রাফিক্স কার্ড দিয়ে এখন বিল্ড করে দেয়া, মানে ভালো মানের একটা কার্ড। তো পরে আমি বললাম তাহলে ওকে এক কাজ করি, যারা এসএসসি তে খারাপ করার পরে করার প্ল্যান করতেছে বা বাপ মা তাদেরকে হ্যারাস করতেছে, ওদের গিভওয়ে টিভওয়ে না দিয়া আমরা গোটা বেশি পিসি অ্যারেঞ্জ করি, ওইখানে লাখখানেক টাকা বার্ন করি। মেবি দ্যাট উড বি এ গ্রেট থিং। তাতে অনেকেই অ্যাফোর্ড করতে পারবে, আবার কেউই বাদ যাবে না, এরকম একটা সিচুয়েশন। সো হিসাব নিকাশ করে পাইলাম হচ্ছে সিপিইউ। প্রথমেই সিপিইউ হইতেছে AMD Ryzen 5 5600, বিকজ এই প্রাইস রেঞ্জে খুব বেশি বেটার কম্পিটিশন ইন্টেল দিতে পারতেছে না। 5600 এর দাম বাজারে এখন প্রায় 11,000 11,500 টাকার মতো পড়ে, আপনি এটা 10,500 টাকায় নিতে পারবেন। এই হচ্ছে আমাদের সিপিইউ। এর সাথে বোর্ড আপনার 450 বোর্ড দেওয়া যাইতো, বাট A520MK আপনার দাম হচ্ছে 8,300 টাকা।
এই হচ্ছে আপনার 520M কে, এটা আমরা সিপিইউটা ইনস্টল করে ফেলি। কোনা কোনা মিলে বসায় দিতে হবে, কোনা মিলিয়ে যাচ্ছি সারা জীবন, কোনা মেলে হিসাব মেলে না। এরপর হচ্ছে আপনার স্টোরেজ আসলে আপনার এই প্রাইস রেঞ্জে এই ধরনের বোর্ডে 450 বলেন বা আপনার 520 সবগুলো আপনার একটা সিঙ্গেল এনভিএমই স্লট দেওয়া থাকে। তো একটা সিঙ্গেল এনভিএমই স্লটের মধ্যে আসলে স্টোরেজ একটু বাড়ায় নেওয়াটা বেটার, কারণ আপনি চাইলে আরেকটা এনভিএমই লাগাইতে পারতেছেন না, বিকজ দেয়ার ইজ নো আদার সেকেন্ডারি স্লট। সেখানে আমার মনে হয় যে আপনার এসএসডি নিয়ে একটু কনসার্ন হওয়া উচিত, কিন্তু প্রাইস বাজেট ম্যাচ করতে গিয়ে দেখলাম যে না, হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। এসএসডির মধ্যে আপনার জেন 3 আছে, MFL 300, ওসিপিসি, এগুলো 256 জেন 3, এগুলো সব। এটার দাম হচ্ছে 2800 টাকা, এটার দাম হইতেছে আপনার 4500 মতো। এরপরে মিফি MP 300 G3 দেখে মনে হইতেছে এটাও জেন 3, 5 ইয়ার ওয়ারেন্টি, এটার দাম হচ্ছে 2600 টাকা। এর ডাটা লিজেন্ড, যদি কেউ একটু বাড়তি স্পেস চান 512 নিতে পারেন। এর লিজেন্ড 710, এর দাম হচ্ছে 5400 টাকা। অস্কো ON 900 আছে 256 জিবি, এগুলো হচ্ছে সব জেন 3 এসএসডি। এখন 520 বোর্ড বলেন আর 450 বোর্ড বলেন, দুইটাই আপনার জেন 3 এনভিএমই স্লট, সো জেন 3 এর উপরে এসএসডি নিয়ে কোনো লাভ নাই। কিন্তু আমরা ইউজ করতেছি আজকে গিগাবাইটের এইটা, কারণ এইটা আমরা বেশ কম দামে দিতে পারতেছি, 256 জিবি। এইটা আমরা দিতে পারবো হচ্ছে 2500 টাকায়, 2500। তবে আমার রেকমেন্ডেশন থাকবে, যদি আপনার হাতে এই ডিসকাউন্ট দেওয়ার পরেও কিছু বাজেট হাতে থাকে, তাইলে একটা 512 নিয়ে নিন, কারণ এসএসডি সকাল বিকাল আপগ্রেড করা একটু ডিফিকাল্ট। অবশ্য কেউ যদি হার্ড ড্রাইভ লাগান তাইলে উপরে বড় একটা স্পেস পাবেন। সো এইটা প্রবাবলি আপনার 256 একটা সিস্টেম ড্রাইভের জন্য এনাফ। এখন এই বোর্ডগুলো সব এরকম কুইক রিলিজ চলে আসছে, সো এসএসডি ইনস্টল করা খুব পানি ভাতের মতো। ডান। এরপর হচ্ছে র্যামে আমাদের অনেক অপশন আছে। কর্সার ভেঞ্জেন্স আছে, DDR4, 8GB 3200 মেগাহার্জ, CL16, কিন্তু এক একটার দাম হইতেছে এখন র্যামের দাম বাইরে 3800 টাকা। এই র্যাম একসময় আপনার 2400-2500 টাকায় পাওয়া যেত বাদ। এরপর হচ্ছে কালারফুল ব্যাটেল EX16, এরাও CL16, এগুলোর দাম হইতেছে 3100 টাকা মার্কেট প্রাইস। তো বাজেট চিপানোর জন্য বাকি থাকলো হচ্ছে ওসিপিসি, এগুলোর দাম হইতেছে 3100 টাকা। সো লেটস গো উইথ ওসিপিসি গুলো আমরা দুইটা ইউজ করবো, 8GB প্লাস 8GB, অর্থাৎ টোটাল 16GB। কারণ এমডির AM4 সিস্টেমগুলো, DDR4 স্পেশালি, আপনার সিঙ্গেল চ্যানেল র্যাম ইউজ করলে পরে পারফরমেন্স পেনাল্টি প্রায় 30% পর্যন্ত হয়, এটা এখন সবাই জানে। সো দুইটা র্যামের দাম হইতেছে আপনার 3100 করে, টোটাল মিলে 6200 টাকা। বাই দ্য ওয়ে, নন 8GB র্যামের দাম যদি এত হয়, তাহলে 8GB র্যামের দামে আমি কত? আর এমনিতেই যারা ফেল করছে তাদের জীবনে আবার 8GB কি? আলোরই দরকার নেই, হ্যারিকেনের আলোয় পড়াশোনা করবে। মেমোরি দুইটা ইনস্টল করে ফেলা যাক। কর্সার আর কিংস্টন মনে হয় এখন আর গরিবের র্যাম থাকলো না, ধনীদের র্যাম। সো ফেল করে কর্সার কেনা থেকে বিরত থাকুন। ফেল করলে মাদারবোর্ডের মোটামুটি যা যা ছিল আমাদের ইনস্টল করার মতো ডান। স্টক কুলার ইউজ করতে হবে, এক্সট্রা কুলার কেনার বাজেট নেই, আর সামনে শীতকাল সবার দরকারও নেই। তো এরপরে যদি আপনার কোনো কারণে পরীক্ষার ফেল করার বেশ কিছুদিন পরে আব্বা আম্মার মন ভালো হয়ে যায়, তাইলে পরে আপনি 1-2 মাস পরে বা আপনার ফেব্রুয়ারি মাসের পরে যখন শীত কমে আসবে, তখন একটা সিঙ্গেল টাওয়ার কুলার নিলেও নিতে পারেন। তুমি আমাদের পুরান ব্র্যাকেটগুলো খুলতে হবে। ট্রে প্রসেসর, বাংলাদেশের সব ট্রে প্রসেসর আসে, এবং ট্রে প্রসেসরের সাথে যে কুলার আসে ফেক এমডি কুলার, বাট দেখতে এরকমই, আর কাজ চলে যায়। সো খুব বেশি কমপ্লেন করার কিছু নাই। এদিক দিয়ে লাগলে কি র্যামের সাথে বাঁধবে? অফকোর্স র্যামের সাথে বাঁধবে। যদিও এই উপরের পোর্শনটা এই 4টা স্ক্রু দিয়ে খুলে, এই 4টা স্ক্রু খুলে আপনি এমডিটা টপে রাখতে পারেন, যদি এমডির প্রতি আপনার আলাদা ভালোবাসা থাকে। আমি সাইডেই রাখতেছি, কারণ আলাদা কোনো ভালোবাসা কাজ করতেছে না। ক্রিস ক্রস ইনস্টলেশন, সিপিইউ ফ্যানটা লাগিয়ে দিতে হবে, তার আগে কেবলটা একটা প্যাচ দিয়ে নিই যাতে একটু কম দেখা যায়। কেস অনেকগুলো অ্যাভেলেবেল আছে আপনার 3500 টাকার আশেপাশের রেঞ্জে। অনেক হিসাব নিকাশ করে এই কেসটা নিছি, কারণ এক্সট্রা ফ্যান 5টা এবং দামও মাত্র 3500 টাকার আশেপাশে। সো ওই যে আলোটা হারাই গেছিল, যদিও র্যামে আলো দেয়নি, এটা কেসে আলো দিয়ে পোষায় দেওয়া হবে। এটা হচ্ছে এক্সট্রিম H270 মনে হয় না, বেশ বড় সড়ো আছে। এক্সট্রিমও একটা বাংলাদেশি ব্র্যান্ড, স্ট্যাটিক খেলাম একটা, সাইডে 2টা, উপরে 2টা, পেছনে একটা, টোটাল 5টা।
ওকে, একটা ঠোঙ্গার মধ্যে অনেক কিছু আছে, পিছনের প্যানেলটাও খুলে ফেলি। ফিশ ট্যাঙ্ক, বক্সি কেস, এই রেঞ্জে আপনার অনেক কেস আছে বাজারে, আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে 5 ফ্যান সহ কেস খুব বেশি নেই। মজার ব্যাপার হইতেছে দেখেন এই প্রাইস রেঞ্জে প্রচুর পরিমাণে আপনার কেবলটাই দেয়া আছে এবং ভেলক্রো টেপস দেয়া আছে। এটা একটা সুন্দর জিনিস। এই প্রাইস রেঞ্জে আমরা কাউরে এগুলো দিতে দেখি না। ভেলক্রো ইম্পসিবল, এই প্রাইস রেঞ্জে ভেলক্রো কেউই দেয় না। ইভেন 6-7 হাজার টাকার কেসেও ভেলক্রো খুব রেয়ার। বিশাল বদান্যতা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ভেলক্রো দিচ্ছে, নাইস। অনেকগুলো কেবলটাই, স্ক্রু যথেষ্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবেগে চোখে পানি চলে আসলো, তালা থাকলে গড়াই গড়াই কাঁদতো। ফাইনালি কেউ আর কি এইসব ছোট ছোট ডিটেইলে একটা কোম্পানি খেয়াল করতেছে যে কয়েকটা কেবলটাই বাড়াইলে পরে বা কয়েকটা ভেলক্রো অ্যাড করলে পরে কেসের দাম আহামরি বাড়ে না। সো দ্যাটস গুড। ফ্যানের কানেকশনগুলো যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো যে ফ্যানগুলো আসলে কোন টাইপের ফ্যান। এই প্রাইস রেঞ্জে আপনার ARGB ফ্যান পাওয়া খুব রেয়ার। সো নো ARGB সাপোর্ট, মানে মাদারবোর্ড দিয়ে সিঙ্ক করতে পারবেন না। তবে বাটন সাপোর্ট আছে, এই যে বাটন চাপ দিয়ে দিয়ে রেকর্ড করা পসিবল, কালার চেঞ্জ করা পসিবল। এবং এইখানে একটা ড্রাইভ বেও দিছে, দরকার ছিল না তাও দিছে। কারো যদি হার্ড ড্রাইভ থাকে সে ইউজ করতে পারবে। মাদারবোর্ডটা ইনস্টল করে ফেলি। 4টা মাদারবোর্ডের স্ক্রু দরকার। যেটা বরাবরই ভুলে যাই সেটা হচ্ছে আইও শিল্ড ইনস্টলেশন, কাজটা সেরে ফেলা যাক। এই 5টা ফ্যান দরকার না, এক্সট্রিমের কেসটা মনে হয় জাতীয় কেসে দিতে পারে। এই প্রাইস রেঞ্জে 5টা ফ্যান খুব একটা দেখা যায় না। আবার ভেলক্রোটা এটাই দিছে, সবকিছু মিলে অ্যাটেনশন টু ডিটেল খুব ভালো। ওকে, মাদারবোর্ড ইনস্টলেশন শেষ। ফ্রন্ট আইওর কেবলগুলো যদি আমরা লাগাই ফেলি তাহলে পরে কেবলিং করা ইজি হবে। বেসিক্যালি এন থেকে তেমন কিছুই আসতেছে না। USB একটা, HD অডিও একটা, USB 3.0 একটা, আর হচ্ছে আপনার পাওয়ার সুইচগুলা নিচ থেকে রাউট করে দিই। USB আর অডিও ইউজুয়ালি মাদারবোর্ডের এই কর্নারে থাকে, সো এই দুটোর এদিক থেকে পাস করা গেল। এটা হচ্ছে USB ডান, USB 3.0 ডান। রইল বাকি পাওয়ার সুইচগুলা, এই দুটো হচ্ছে পাওয়ার সুইচ। এরপর হচ্ছে PSU ইনস্টলেশন। পাওয়ার সাপ্লাই আমাদের ইউজ করতে হইতেছে বাজেট বেস্ট কোয়ালিটি এবং প্রাইসের সবচেয়ে ভালো কম্বিনেশন, যেটা ফার্স্ট প্লেয়ার DK প্রিমিয়াম 500 ওয়াট 80+ ব্রোঞ্জ রেটেড। আরে প্যাকেট তো সুন্দর থেকে সুন্দরই বানিয়ে দিতেছে ফার্স্ট প্লেয়ার। প্রত্যেক শিপমেন্টে প্যাকেজিং এ কিছু ইমপ্রুভমেন্ট দেখা যায়। পাওয়ার কেবল ভালো, গুড কোয়ালিটি। হচ্ছে PSU ইটসেলফ, আরো কিছু কেবলটাই ক্রু, এগুলো আবার বেশ বড় সড়ো। কিরে ভাই, ছোট ছোট কোম্পানিগুলো অনেক অ্যাটেনশন টু ডিটেল হয়ে যাচ্ছে দিনকে দিন, আর বড় বড় কোম্পানিগুলো জিনিসপত্র সরাই দিতেছে দিনকে দিন। ওকে, পাওয়ার সাপ্লাই কেবলগুলোর আগে একটু রাউট করে নিব যাতে প্যারা পরে কম খাইতে হয়। একটা EPS লাগবে সিপিউর জন্য, এটা উপর থেকে পার করে দিই উপর। আর 24 পিন। এই ধরনের কেসে অনেক সময় আপনার এই যে ফ্যানের কারণে মাদারবোর্ডের স্পেস কমে যায়, কেবল রাউটিং স্পেস কমে যায়। এই কেসটা এই প্যারাগুলো নাই। আর একটা সেটআপ আপনার ফ্যানের জন্য লাগাই দিতে হবে, ব্যাস কাহিনী শেষ। কাহিনী ধরুন করে ফিল্ম সামনে কেবলগুলো লাগাই দিয়ে একবার, তাহলে আর কোনো নাটকই অবশিষ্ট থাকে না। ডান। এই সাইজের ডুয়াল র্যাম স্লটের মাদারবোর্ডগুলোর জন্য একদম পারফেক্ট। EPSটা লাগাই ফেলি। বাকি রইল পাওয়ার সাপ্লাইটার জায়গা মতো বসাই দেওয়া। সো আমাদের সিস্টেম বিল্ড শেষ। তাহলে সোফার আমাদের কস্টিং গেল, ফার্স্ট প্লেয়ার 4300 টাকা হচ্ছে এটা মার্কেট প্রাইস। বাকি রইল আমাদের জিপি। আমরা A380 ইন্টেল ছাড়া আর কিছু এখানে দিতে পারতেছি না, যেহেতু আমরা 50-এর আশেপাশে থাকতে চাই। যদি 60-60-র আশেপাশে আমরা যাইতাম তাইলে আমাদের অপশন ছিল দুইটা। একটা হচ্ছে আপনার ইন্টেলেরই B580 হুইচ ইজ এ 8GB কার্ড, অথবা যদি আপনি একটু 3D ওয়ার্কলোডের দিকে বেশি ফোকাস থাকেন মানে এনভিডিয়ার ইকোসিস্টেমে, তাইলে আপনার অপশন ছিল হচ্ছে 3050। এছাড়া তেমন কোনো অপশন নাই। 3050 একটা 6GB কার্ড এবং ওয়াইডলি হেটেড কার্ড। স্টিল আপনার মানে যারা এনভিডিয়ার ইকোসিস্টেম, আফটার এফেক্টস, তারপরে বিভিন্ন 3D অ্যাপে ইন্টেলের থেকে স্মুদার পারফরমেন্স চান, তারা অনেকেই এনভিডিয়া প্রেফার করেন। সো দ্যার ইজ এ ডিফারেন্ট এনভিডিয়া ইউজার বেস। একটু কিছু কিছু ওল্ডার গেম আর কিছু কিছু জায়গায় ছাড় দিতে পারলে ইন্টেলের কার্ডগুলো নট ব্যাড। A380, B580 মোটামুটি পপুলার, ভালোই। তো অপশন আছে আমাদের দুইটা। একটা হচ্ছে উইনফোর্স OC-র দাম হচ্ছে আপনার ডুয়াল ফ্যান কার্ড 18,000 টাকার মতো বাজারে। উইনফোর্স A380 6GB দাম হচ্ছে 18,000। কিন্তু বিলটা মনে হয় আপনার একটু সুন্দর লাগবে যদি ট্রিপল ফ্যানের কার্ডটা দিয়ে করা হয়। এটার দাম হচ্ছে 19,900 টাকার মতো, অনেক দাম।
আপনার গুনির আর স্পার্কেল এগুলোর দাম আর কি কম। গুনিরের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর কে এটা আমি ঠিক মানে সবসময় শিওর থাকতে পারি না, অনেকেই নিয়ে আসে খ্যাপ খ্যাপ চায়না থেকে ট্রেডাররা নিয়ে আসে, সো এখানে একটু ডিফিকাল্ট হয়ে যায়। গিগাবাইটের মতো ব্র্যান্ড হয় কি যেহেতু গিগাবাইট টপ 3তেই বিলং করে, অ্যাসুস, এমএসআই, গিগাবাইট, তো ওই দিক থেকে আপনার মানে একটু সেফার থাকা যায়, যদিও দামটা একটু বেশি। স্পার্কেল নতুন ব্র্যান্ড, চাইনিজ, বাট ওরাও ইন্টেলের কার্ড ভালো করতেছে, গুলিরও ভালো করতেছে। ওই দিকে চাইনিজ, গিগাবাইট ইজ তাইওয়ানিজ, দেয়ার ইজ তাইওয়ানিজ ট্যাক্স, সরি একটু ভুল বলছিলাম। কার্ড হইতেছে A580, B580 হচ্ছে 12GB কার্ড, ওইটা প্রায় 36-40-এর মধ্যে ঘোরাঘোরা করে, বিভিন্ন ভার্সন, ডুয়াল ফ্যান, ট্রিপল ফ্যান। A580 8GB, ওইটা আপনি পাবেন প্রবাবলি 24-25-এর আশেপাশে। একটা 6 পিন লাগালেই আমাদের জিপিইউ কাজ শেষ। জীবনে খুব বেশি চাপ না নিয়ে যেভাবে কেবল ম্যানেজমেন্ট করলাম, রেটিং দিন, ভেলটুটাই দিছে, ব্যবহার করে দেখলাম, ফ্যানগুলো বাড়তেছে না, ক্লিয়ারেন্স ঠিক আছে। ওকে, এইবার হচ্ছে টাকা পয়সার হিসাব নিকাশ। উইনফোর্সের দাম হচ্ছে 18,000 টাকা, গেমিং ওসির দাম হচ্ছে A386GB 19,900 টাকা। উইনফোর্স দিয়ে করলে আসে হচ্ছে 53,900, আর গেমিং ওসি ট্রিপল ফ্যান 19,900 টাকা দিয়ে আমাদের আসে 55,900। তো এইখানে প্রায় 4,000 টাকা যদি আমরা কমায় দিই দাম, তাইলে আপনার দাম চলে আসবে হচ্ছে 49,900। 20টা পিসিতে আপনার টোটাল ডিসকাউন্ট আমাদের পক্ষ থেকে খরচ হবে 4,000 টাকা, তো 20টা পিসিতে প্রায় 80,000 টাকা। আর যদি কেউ ট্রিপল ফ্যান দিয়ে নিতে চায় তাইলে তার খরচ হবে হচ্ছে 4,000 কমাইলে 51,900 টাকা। তো এইটাই আরো, এই কার্ড আছে খুব বেশি না, গোটা 5-6, তো তাতে আপনার আরো 1,020 টাকা লস। সো 49,900, 51,900 ট্রিপল ফ্যান, ডুয়াল ফ্যান, বাকি সব কম বেশি সিমিলার। টোটাল 1 লাখ টাকা এইচএসসি ফেল করছে যারা, তাদের জন্য। ডুয়াল ফ্যানটা দিয়ে বিল্ড করলে একটুক হবে, একটু হালকা খালি খালি লাগবে, বাট খারাপ না, এই কার্ডটা একটু ঠিক আছে, যেটা হিটসিংটা পাশে বড়। তো এইটা দিয়ে করলে 49,900, 51,900 চলে। সো আমাদের বিল ডান, যার বাজেটে যেটা পোষায়। আপনাদের জন্য 1 লাখ টাকা লস আমরা দিতেছি। আশা করি পারফরমেন্স টেস্ট দেখে আপনারা বুঝতে পারবেন ইটস এ ভেরি গুড স্টার্টিং পিসি। প্রোডাক্টিভ কাজ টাজ থেকে শুরু করে গেম টেম মিলিয়ে টিলায় নট ব্যাড। যারা এনভিডিয়া প্রেফার করে তাদের অবশ্যই 60,000 এর প্লাস যাইতে হবে, কোনো ওয়ে নাই, বাট এইটা আমরা পারি, উই আর ডুইং আওয়ার বেস্ট। আই হোপ ইউ ডু ইউর বেস্ট। ক্যারিয়ারে কিছু একটা করেন, রেজাল্ট একবার খারাপ হইলেও কিছু আসে যায় না আসলে। জব লাইফে, প্রফেশনাল লাইফে খুব বেশি প্যারাইটে নিয়ে খাওয়া লাগে না। যদি আপনার গোল থাকে স্কিল গ্যাদার করার বা ভালো কিছু জীবনে করার, ইউ ক্যান স্টিল ডু ইট। ইউ নিড দ্য রাইট টুলস অ্যান্ড দ্য হার্ড ওয়ার্ক। দেখা পরে কোনো ভিডিওতে, আর পোলাপান্ডে মাইরেন না। এই সময় দেখা যায় যে ছেলেপেলেরে প্রেশার দিলে পরে আপনার আরো কি বলে ডিপ্রেশন শব্দটা আমাদের সময় ছিল না, কিন্তু এখন খুবই রিলেভেন্ট। ডিপ্রেসড হয়ে যায় পোলাপান, মন খারাপ করে, উল্টাপাল্টা কাজকর্মে জড়ায় যায়, অনেকে ডলারের পিছে ছুটে। তো এর কোনোটাই ভালো না। জাস্ট স্কিলগুলো গ্যাদার করতে থাকুক, এর পাশাপাশি আপনার পরবর্তী যে গ্রাজুয়েশনের জন্য কোথায় ভর্তি হবে সেগুলো প্র্যাকটিস করতে থাকুক। আই থিঙ্ক দ্যাটস গুড এনাফ। খুব প্যারা দেওয়ার কিছু নেই। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আপাতত চলেন বিরল দেখি, তারপর পারফরমেন্স টেস্ট।
চলে আসলাম আমাদের টেস্টিং সেগমেন্টে। আমাদের কেসিংটি যখন চলে এসেছিল আমাদের টেস্টিং সেগমেন্টে, আমাদের সবকটি ফ্যান এক্সস্টে ছিল, যেটি আমাদের কেসিং এর জন্য আইডিয়াল না। তো আমরা পরবর্তীতে আমরা দুটো ফ্যান ইনটেকে করে নিয়েছি যেন আমাদের সিস্টেমের এয়ার ফ্লোটা ঠিক থাকে এবং ভালো একটি টেম্পারেচার পাওয়া যায়। সো চলুন শুরু করা যাক। আমাদের সিনেবেঞ্চ R23-তে রান করার সময় আমাদের সিঙ্গেল কোর স্কোর এসেছিল 1441 মতো এবং মাল্টি কোর স্কোর এসেছিল 9633 মতো এবং ম্যাক্সিমাম টেম্পারেচার হিট করেছিল 80 ডিগ্রি সেলসিয়াসের মতো, মিনিমাম টেম্পারেচার ছিল 61 মতো। দেন চলে যাচ্ছে আমাদের গিগবেঞ্চ 6 স্কোরে। আমাদের সিঙ্গেল কোর স্কোর এসেছিল 2028 মতো, মাল্টি কোর স্কোর 7875 মতো এবং ওপেন সিএল জিপিইউ ওপেন সিএল স্কোর এসেছিল 39842 মতো। এরপর চলে এসেছে ব্লেন্ডার এখানে ভার্সন ইউজ করা আছে 4.5.0, এখানে সিপিইউ স্কোর এসেছে 135 মতো, জিপিইউ স্কোর 617 মতো। এরপর আমাদের ক্রিস্টাল ডিসমার্ক দিয়ে আমাদের এসএসডি রিড রাইট স্পিড চেক করে দেখা হয়েছিল। আমাদের এসএসডি টির রিড স্পিড এসেছিল 3187, কিন্তু রাইট স্পিড খুবই বাজে এসেছে, যেটা এসেছিল 568 মতো। এরপর চলে যাচ্ছে আমাদের গেমিং। এটি একটি খুবই এন্ট্রি লেভেলের কার্ড। সো প্রথমত শুরু করছি সাইবারপাঙ্ক 2077 দিয়ে। আমাদের ম্যাক্স এফপিএস হিট করেছিল 36 মতো, এভারেজ এফপিএস 29 এবং মিনিমাম 24 এবং আমাদের সেটিংস কিন্তু সবকিছু লোতে দেওয়া ছিল। সিপিইউর ম্যাক্স টেম্পারেচার হিট করেছিল 81.4 ডিগ্রি সেলসিয়াসের মতো, জিপিইউর ম্যাক্সিমাম টেম্পারেচার হিট করেছিল 68 ডিগ্রি সেলসিয়াসের মতো। আমাদের নেক্সট গেম ছিল রেড ডেড রিডেম্পশন 2। আমাদের এখানে 1080p সবকিছু লো দিয়ে টেস্ট রান করা হয়েছে। ম্যাক্সিমাম এফপিএস হিট করেছিল 119 এবং এভারেজ এসেছে 43, মিনিমাম ছিল 20 মতো। মোটামুটি বলা যাচ্ছে খেলা যাচ্ছে, তো আপনি এর থেকে আর লো করতে পারবেন না। যদিও রেজলিউশন কমিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে একটু বেটার এফপিএস পেলেও পেতে পারেন। তো এই ছিল পারফরম্যান্স টেস্ট সেগমেন্টে। আশা করি আপনাদের একটি ধারণা চলে এসেছে বিল দিয়ে কিরকম কি গেম খেলতে পারবেন এবং কাজ করতে পারবেন।